ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আমাদের প্রথম চ্যাপ্টারের যে কোষে দেখি 5টা যে কোষে দেখি আছে সবগুলোই শেষ হয়ে গিয়েছিল 1.5 অবধি। তো কথা মতো আজকে তাহলে সরল সুদ কষাটা শুরু হওয়ার কথা। তো আজকে তাহলে সরল সুদটা শুরু করছি। আচ্ছা, সরল সুদ এটার ইংলিশ টার্মটা কি না, সিম্পল ইন্টারেস্ট। তো আমরা সরল সুদ জিনিসটা কী, সুদ জিনিসটা কী বা সরলভাবে হলে কী হয় জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। মনে করো তুমি, মানুষের তো সব সময় দিন সমান যায় না, ঠিক আছে? মনে করো তোমার অবস্থা খুব খারাপ এই পুজোর সময়টা, বা পুজোর সময় তো অবস্থা মোটামুটি যদি থাকেও, পুজোর পরে পরে অবস্থা খারাপ হয়ে যায়, তখন টাকা পয়সা সব খরচ হয়ে যায়। তো মনে করো ওই সময় তোমার অবস্থা খুবই খারাপ, তুমি তোমাদের চেনা জানা কোনো মানে একটু যাদের হাতে পয়সা টয়সা থাকে, মানে আগেকার দিনে যেগুলোকে মহাজন বলা হয়, তো তার সেরকম ধরনের কারোর কাছ থেকে তুমি 1025 টাকা ধার নিয়েছো। 25,000 টাকা ধার নিয়েছো। তো যে টাকাটা তুমি ধার নিচ্ছ সেটাকে কি বলা হয়? যে টাকাটা তুমি কারোর কাছ থেকে ধার নিচ্ছ, সে ব্যাংক থেকে হোক বা কারোর কাছ থেকে হোক, ঠিক আছে, ধার নেওয়ার জিনিসটাকে বলা হয় আসল। ধার নেওয়া জিনিসটাকে বলা হয় আসল, ঠিক আছে? এবারে দেখো, ধার নেওয়াটা সবসময় আসল তা নয়। মনে করো তুমিও কাউকে পয়সা দিচ্ছ, তাহলে সে তোমার কাছে ধার নিচ্ছে, মানে ব্যাপারটা একই আর কি। যে টাকাটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে সে টাকাটাকে বলা হয় আসল। তো যখনই একটা টাকার পরিমাণ তুমি তার কাছ থেকে নিলে, সে সঙ্গে সঙ্গে তোমাকে তো প্রশ্ন করবে। এমন তো নয় যে তুমি ওই যে 25,000 টাকাটা নিলে সেটা নিয়ে তুমি গুম হয়ে যাবে, সে হতেই পারো, কিন্তু অ্যাকচুয়ালি মানুষের কাছে তোমাকে তো পয়সা ফেরত দিতে হবে। কারোর তো নিজের পয়সা নয় ওটা, মানে তোমার নিজের তো পয়সা নয় ওটা। তো তোমাকে যখন সে দিচ্ছে টাকাটা, তখন সে তোমার কাছ থেকে নিশ্চয়ই একটা খবর নিয়ে নেবে যে তুমি এই টাকাটা আমাকে তাহলে কতদিন পর দেবে। এই যে একটা সময়ের ব্যাপার চলে আসলো না? মনে করো তুমি বললে আমি এই টাকাটা 5 বছরে দেবো, তাহলে এটা একটা সময়ে চলে আসলো একটা নতুন ইউনিট, ঠিক আছে? তো 25,000 টাকা তুমি 5 বছরে তাকে বললে যে আমি চুকিয়ে দেবো। তো সঙ্গে সঙ্গে সে বলবে, না বাবা, এটা তো হয় না। তুমি 25,000 টাকা যদি 5 বছরে চুকাতে চাও, আজ থেকে 5 বছর, আজকে যে দামটা 25,000 টাকার যে অ্যাকচুয়াল যে ভ্যালু, সেটা 5 বছর পর তো ভ্যালু থাকবে না। তখন কী করতে হয় বলো তো? তখন তোমাকে বলতে হবে এটাই যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এখনই টাকাটা দাও, আমার তো টাকাটা খুবই লাগবে, আমি তোমাকে 5 বছর পরে আমি তোমাকে 8,000 টাকা এক্সট্রা দেবো, আমি তোমাকে 8,000 টাকা এক্সট্রা দিয়ে দেবো। 8,000 টাকা এক্সট্রা কেন দিচ্ছ তুমি? কেননা তোমাকে এক্ষুনি সে বললো যে আজকের যে দিনের যে ভ্যালু 25,000 টাকাটা, সেটা 5 বছর পরে স্বাভাবিকভাবেই কমে যাবে। 25,000 টাকা আজকে যে ভ্যালু, সেটা 25,000 টাকা কি 5 বছর পরে থাকবে? কমে যাবে। তাহলে তোমাকে কি এক্সট্রা দিতে হবে টাকাটা। তুমি তাহলে কত টাকা এক্সট্রা দেবে? 8,000 টাকা এক্সট্রা দেবে, তুমি নিজে বললে। তো যে টাকাটা এক্সট্রা দিতে হয়, দ্যাট ইজ কল্ড সুদ বা ইন্টারেস্ট। ক্লিয়ার? তো যে টাকাটা তুমি এক্সট্রা দিচ্ছ সেই টাকাটাকেই বলা হচ্ছে সুদ। আমি একদম পাতি একটা উদাহরণ দিয়ে বলে দিলাম। ক্লিয়ার? তো ও কত টাকা তাহলে তোমার কাছ থেকে 5 বছর পরে পাচ্ছে? ও পাচ্ছে কত? 25,000 টাকাটা তো ও পেতই, সাথে তুমি 8,000 টাকা এক্সট্রা দিচ্ছ, অর্থাৎ টোটাল পাচ্ছে 33,000 টাকা। 33,000 টাকা টোটাল পাচ্ছে। আর এই যে 33,000 টাকা, এটাকেই বলা হয় সুদ আসল, বা একসঙ্গে অনেকে লেখে সুদ আসল বলে। এটাকেই বলা হয় তাহলে সুদ আসল। ক্লিয়ার? এই 33,000 টাকাটাই হচ্ছে ও পাচ্ছে টোটাল 5 বছর পরে। তো আচ্ছা, এটার ইংলিশ টার্ম হচ্ছে অ্যামাউন্ট। আমি ইংলিশ টার্মগুলো একটু বলে রাখি সাইডে। অ্যামাউন্ট, এটা হচ্ছে ইন্টারেস্ট, এটা তো টাইম জানো। আর এটাকে বলবো আমরা প্রিন্সিপাল, ঠিক আছে?
তাহলে এই যে সুদ আসল, এবার একসঙ্গে লিখে দিচ্ছি, এই সুদ আসল সমান, তাহলে কি হয়, আসল অর্থাৎ যে টাকাটা তুমি ধার নিয়েছিলে তার কাছ থেকে প্লাস তুমি যত টাকা তাকে এক্সট্রা দিচ্ছ। তাহলে এই হচ্ছে একটা সূত্র, ঠিক আছে। ইংলিশে বললে অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ক্লিয়ার? বেশ, এতটা বোঝা গেল। এরপরে একটা জিনিস আছে যেটাকে বলা হয় সুদের হার। সুদের হার জিনিসটা কি? সুদের হার জিনিসটা কি না, প্রতি 100 টাকায় তুমি 100 টাকাটা আমি ধরলাম যে তুমি কারোর কাছে ধার নিয়েছিলে, মানে আসলটায়, মানে প্রতি সেই আসলের উপরে 100 টাকার উপরে 1 বছরে তোমাকে যত টাকা করে তাকে দিতে হচ্ছে, তাকেই বলা হয় সুদের হার। ঠিক আছে? তো সুদের হারটা কি বললাম, আবারও বলছি, মানে মনে করো তুমি কারোর কাছ থেকে তো কিছু টাকা ধার নিলে সেটাকে আসল ধরা হচ্ছে, আমরা বলেছি। তো প্রতি ধরে নিলাম সেটা 100 টাকা, ঠিক আছে, 100 টাকা দিয়ে ধরা হয় অ্যাকচুয়ালি, যেটা কেন হচ্ছে পরে বলে দিচ্ছি। তাহলে প্রতি 100 টাকায় 1 বছরে য টাকা তোমাকে দিতে হচ্ছে এক্সট্রা, সেটাকে বলা হয় সুদের হার। ঠিক আছে? তো সুদের হারকে কী দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? সুদের হারকে ইংলিশে আগে বলি রেট অফ ইন্টারেস্ট বলা হয়, আর একে রিপ্রেজেন্ট করা হয় আর দিয়ে, আর পার্সেন্ট। এই যে পার্সেন্টেজটা লেখা হয়ে গেল, পার্সেন্টেজটার কারণই হচ্ছে ওই 100 টাকায় কত, শতকরা মানে তো ওটাই। আচ্ছা, এগুলো শর্ট ফর্মগুলো লিখে দিই। প্রিন্সিপালের পি, টাইমের টি, ইন্টারেস্টের আই, আর অ্যামাউন্টের এ। ঠিক আছে? এবারে আমি একটা জিনিস দেখিয়ে দিই, একটা সূত্র বলতে পারো। দেখো, আসল তো আমি পি ধরে নিয়েছি, তাহলে মনে করো 100 টাকার 1 বছরের সুদ যদি আর টাকা হয়, 100 টাকার 1 বছরের সুদ মানে যে টাকাটা তোমাকে এক্সট্রা দিতে হবে সেটা যদি আর টাকা হয়, ঠিক আছে, তাহলে 1 টাকার কত টাকা হবে 1 বছরের সুদ? না তোমরা বলবে আর বাই 100 টাকা, বলবে কি বলবে না? নিশ্চয়ই বলবে। আচ্ছা, এবারে আমরা বলবো তাহলে পি টাকার 1 বছরের সুদ কত হবে? তাহলে তোমরা সঙ্গে সঙ্গে বলবে আর ইন্টু পি বাই 100 টাকা। বেশ, এবারে পি টাকার টি বছরে সুদ কত হবে? না তোমরা একটু সাজিয়ে যদি বলি আর ইন্টু টি বাই 100 টাকা, মানে পি আর টি বাই 100 টাকা। তাহলে কি এটা বললাম, পি টাকার টি বছরের সুদ হচ্ছে পি আর টি বাই 100 টাকা। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্টে, এই সূত্রটা দিয়েই সব অঙ্ক আমাদের হয়ে যাবে। ঠিক আছে? আই সমান কি তাহলে? আই মানে ইন্টারেস্ট, মানে সুদ, সুদ সমান আসল গুণিতক সুদের হার গুণিতক সময় বাই 100। ঠিক আছে? তাহলে কিভাবে পেলাম বুঝতে পারলে যে 100 টাকার আমি সুদের হারের যে মানে কনসেপ্টটা বলে দিয়েছি সেটাই, 100 টাকার 1 বছরের যত টাকা তোমাকে এক্সট্রা দিতে হয়, মানে যত 100 টাকার 1 বছরের সুদের মান 8 টাকা যদি হয়, তাহলে 1 টাকার কত হবে 1 বছরে, পি টাকার 1 বছরে কত হবে, এবং পি টাকার টি বছরে কত হবে। ঠিক আছে? হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, এই সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। দেখো, এবার যদি তোমাকে কোনো অঙ্কে সুদ চাইলে তখন তুমি এই সূত্রটা বসিয়ে দেবে। কোনো অঙ্কে মনে করো সুদ দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর তোমাকে বলেছে আসলটা বার করতে। ঠিক আছে? তাহলে তুমি কি করবে, এই পিটাকে এদিকে রেখে আর টিকে এখানে পাঠিয়ে দেবে, 100কে উপরে পাঠিয়ে দেবে, মানে এই সূত্র জানলেই সব হয়ে যাবে। ঠিক আছে? তুমি আর এর মানও বার করতে পারবে, তুমি টি এর মানও বার করতে পারবে। ক্লিয়ার? ব্যাস, এই জানলে মোটামুটি
এই চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করতে পারবো আমরা। তাহলে আমরা প্রথমে অঙ্কটা শুরু করবো এবারে। তাহলে কোষে দেখি 2-এর প্রথম অঙ্কটা দেখি। বলেছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। দেখো তাহলে এখানে বুঝে গেলাম কী কী দেওয়া আছে। 12% সরল সুদের হারে মানে 100 টাকার 1 বছরের সুদ 12 টাকা, ঠিক আছে। তাহলে এটা R%, আরের মান এটা। 15,000 টাকা ধার নিয়েছে মানে কি, ধার নেওয়া মানে আসল। তাহলে এই টাকার উপরে আমাকে বার করতে হবে। তার মানে 100 টাকা, যেটা বলে যাচ্ছি বারংবার, 100 টাকা নয়, এটা অ্যাকচুয়ালি 15,000 টাকার উপরে ধরতে হবে, ঠিক আছে। এবারে দেখতে হবে কত বছর পরে সেই টাকাটা করবে না, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, মানে 4 বছর পরে সে মিটাবে টাকাটা, ঠিক আছে। তো কত টাকা তাকে এক্সট্রা দিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে সেই সুদের মানটাই এক্সট্রা, মানে কি সুদটা বার করতে হবে। তাহলে আমরা সূত্র ধরে করে নেব। তাহলে আসল সমান 15,000 টাকা, সুদের হার সমান 12%, আর কত বছর পর সেটার জন্য সময় 4 বছর। আমরা জানি সুদ সমান P/100। আমাকে সুদই বার করতে চেয়েছে, তাহলে আমাকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তাহলে পি এর মান কত, 15,000 টাকা, আর এর মান কত 12, আর টি এর মান কত 4 বাই, নিচে 100 ছিল 100 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, কত 12×4 = 48, 48কে 15 দিয়ে গুণ, 15 × 8 = 120, হাতে হলো 0, হাতে হলো 12, 15 থেকে 60 12 72, তাহলে 720, আর তারপরে আরেকটা শূন্য বসে যাবে, কেননা 15 ধরেছিলাম, 150 ধরিনি। তাহলে 7200 টাকা। তাহলে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের 7,200 টাকা বেশি দিতে হবে, বা 7,200 টাকা হিসাবে সুদ দিতে হবে, ঠিক আছে। যেটা ইচ্ছে লিখতে পারো। আচ্ছা, এবারে আসছি 2-এরটা। বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত টাকা হবে। আচ্ছা, এবারে একটা জিনিস বলি, আমি বলেই দিয়েছিলাম যে যখন সুদের হারটা বলছিলাম যে টাকাটা আমার ধার নেওয়া আছে সেই টাকাটাকে যদি 100 টাকা হিসাবে ধরে নিই, তাহলে 100 টাকার 1 বছরের এই কথাটা কিন্তু বহুবার বলেছি। অর্থাৎ আমার কথা কি, এখানে যাই টাইমটা দেওয়া থাক না কেন, এখানে যেমন দেওয়া আছে 1 জানুয়ারি থেকে 27 মে, অর্থাৎ কদিন হবে আমি দেখে নিচ্ছি, বেশি দিন তো হবে না, বুঝতেই পারছি, মানে 5-6 মাস হবে, 5 মাস মতন হবে। তো 5 মাসের যে টাইমিং সেখানে দেওয়া আছে সেটাকে কিন্তু আমাদের বছরে কনভার্ট করতে হবে। মানে আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে সময়টা যেন বছরেই হয়, ক্লিয়ার। তো আমাকে এখানে তাহলে যে দিন সংখ্যাটা বেরোবে টোটাল, সেটাকে কত দিয়ে ভাগ করতে হবে, একটা দিন সংখ্যা আমি দিনে বার করবো, ঠিক আছে। মাসে বার করলে তো প্রবলেম হবে, কারণ ঠিক মতো দেওয়া নেই। এখানে যদি দেখতাম তাও 31 মে অবধি দেওয়া আছে, তখন তাও ভাবা যেত, কিন্তু আমাকে দিনে বার করতে হবে। তাহলে তো দিনে বার করার পরে দিন থেকে বছরে যাওয়ার জন্য কী করতে হয়, 365 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে 365 দিয়ে ভাগ করার পরে তারপর আমাকে যা চেয়েছে, সুদ চেয়েছে, তাহলে সুদ মানে কি, ওই I = P/100, তো সেই সূত্র ধরে করে দেবো। তাহলে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত
দিন সংখ্যা সমান কত দিন, তাহলে আমাদের হিসাব করতে হবে। তাহলে কদিন হয় দেখি না, 2005 সালের 1 জানুয়ারি মানে কি প্রথম জানুয়ারি প্রথম থেকেই তো জানুয়ারি কত দিনের হয়, 31 দিনের হয় প্লাস। আচ্ছা ফেব্রুয়ারি এবার আমাদের একটু ভালোভাবে ভাবতে হবে। ফেব্রুয়ারি দেখো প্রত্যেকটা বছরেই ফেব্রুয়ারিটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন না, ফেব্রুয়ারিতেই 4 বছর অন্তর অন্তর একটা করে এক্সট্রা দিন হয়, জানো তোমরা তো। 4 বছর অন্তর অন্তর মানে কি, সেটা লিপ ইয়ার হলে তখন হয়। লিপ ইয়ার হলে তখন 28 দিন অ্যাকচুয়ালি ফেব্রুয়ারিতে হয় এমনি অর্ডিনারি ইয়ারগুলোতে, আর লিপ ইয়ারে তখন কী হয়ে যায়, একদিন এক্সট্রা হয়ে যায়। তো সেটা জানবো কী করে, বুঝবো কী করে যেটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়। তাহলে আমরা জানি যে সালটা হয় সেই সালটাকে যদি দেখি 4 দ্বারা ডিভাইড হয়ে যায় যে সালটা, তাহলে আমরা সেই সালটাকে বলবো লিপ ইয়ার। হ্যাঁ, কিন্তু যদি না হয় তাহলে বলবো সেগুলো অর্ডিনারি ইয়ার। বেশ, এখানে দেখো 2005 সালের আমি 4 দিয়ে ডিভাইড হওয়ার নিয়ম হচ্ছে শেষ দুটো সংখ্যা যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলেই সেটা বলবো টোটাল সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য। তো দেখছি 05, তো এটা কখনোই 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা বলবো এটা অর্ডিনারি ইয়ার। অর্ডিনারি ইয়ারে মানে সাধারণ, অর্ডিনারি ইয়ার মানে কি সাধারণ বছর, ঠিক আছে। যেমন এটাও 2025 সালও একটা সাধারণ বছর, 2026ও একটা সাধারণ বছর হবে, 2027ও একটা সাধারণ বছর হবে, কিন্তু 2028 কিন্তু লিপ ইয়ার হবে। কেন না, 28কে দেখো 4 দিয়ে ভাগ করো, পুরোপুরি ডিভাইড হয়ে যায়, ঠিক আছে। তাহলে যেগুলো ডিভাইড হয় না সেগুলোকে বলবো লিপ ইয়ার, অর্ডিনারি ইয়ার। তো এটা হচ্ছে না, আর যেহেতু হচ্ছে না তাহলে বলবো কি ফেব্রুয়ারির কত দিন, 28 দিন। তাহলে এখানে লিখবো 28 প্লাস মার্চ হচ্ছে 31 দিন। আচ্ছা, এপ্রিলে গোটাটা ধরবো, এপ্রিল হচ্ছে 30 দিন, আর মের 27 পর্যন্ত বলেছে, মানে কি 26 পর্যন্ত নেব, 27 পর্যন্ত বলেছে, তাহলে কি 26 পর্যন্তই নিব। তো কত হয় তাহলে, 1 8 9, 9 1 10, 10 6 16, 16 6 হাতে হলো 1, 2 1 3, 3 3 6 3 9 2 11 3 14, 146 দিন হয়, ঠিক আছে। আর এটার মানে কি 146 দিন মানে হচ্ছে 146/365 বছর। কারণ আমি বলে দিয়েছিলাম আমাকে বছরে কনভার্ট করতেই হবে, তাহলে 365 বছর হয়ে গেল, মানে 146/365 বছর হয়ে গেল। তো এবারে আমাকে দেখতে হবে কি আসল কি, আর সুদের হার কি, আর সময় কত ছিল, ঠিক আছে। তো দেখো আরেকবার দেখিয়ে দিই, আসলটা কত ছিল না 2000 টাকা, 2000 টাকা ধার নিয়েছিল, আর তোমার সুদের হার ছিল 6%, ঠিক আছে। আর সময়টা তো বোঝাই যাচ্ছে, যখন আমি 1 বছরের করে বার করলাম হবে 146/365। তাহলে আসল সমান 2000 টাকা, সুদের হার R% সমান 6%, আর সময় 146/365 বছর। তাহলে সুদের হার সুদ কত হবে, I সমান PRT/100, বা P মানে 2000 টাকা, R মানে 6, আচ্ছা T মানে 146/100 ছিল, আর এই নিচে 365 ছিল, তার নিচে একদম পাঠিয়ে দেবো। হ্যাঁ, এরকমভাবেই নিচে একদম করে নেব, নাহলে এখানে আবার করা, তারপরে অনেক মানে এই করা আর কি। তো এই দুটো শূন্য কাটলাম, 5 4 20, 5 7 35, 1 15, 5 3 15 হলো। এবার দেখো 73কে 2 দিয়ে গুণ করলে 140 হয়, তাহলে কী হলো 4 6 24 দিয়ে 48 টাকা। এটা কিসের মান, সুদের মান। তো আমাকে প্রশ্ন করেছিল 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে। অতএব আমি পুরোটা লিখলাম না, শুধু 6% সুদের হারে 2000 টাকার, আমি একবার 146 দিন লিখে দিচ্ছি, ঠিক আছে। 146 দিনের সুদ হবে 48 টাকা, ক্লিয়ার। এবারে আছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত। সবৃদ্ধি মূল মানে বলে দিই,
এটা মানে সুদ আসল একসঙ্গে, যেটা মানে সুদ আর আসলের যোগফলটা যেটা কত হবে নির্ণয় করি। ঠিক আছে, তাহলে বার্ষিক 8.13% সরল সুদে, তো আসলটা কত, যত টাকা ধার নিয়েছিল না 960 টাকা। ক্লিয়ার? এরবারে সুদের হারটা বার করে নিই। সুদের হার 8.13%, তো এক মানে এ করে নিলে অপ্রকৃত ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ যদি পরিণত করে নিই তাহলে 3 এটা 24 একে 25, 25-এর 3% হয়ে গেল সুদের হার হলো। এবারে কী বার করবো না, আরেকটা কী দেওয়া আছে, সময়টা দেওয়া আছে। সময় দেওয়া আছে 1 বছর 3 মাস, তো আমরা পুরোপুরি বছরে বার করবো এটাকে। তাহলে 1 বছর 3 মাসকে 1 যুক্ত করে দিলাম, দিয়ে মাসটাকে বছরে পরিণত করব, তাহলে 3/12, হ্যাঁ 3/12, তো 3 4-এ 12 হয়, তাহলে 1/4। এবারে 1 + 1/4 এটাকে আমরা লিখতে পারি 1/1/4, 1/1/4 লিখতে পারি। তো এবারে একবারে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করে দেবো, তাহলে 4 একে 4 আর 4-এর সঙ্গে 1 যোগ মানে 5/4, 5/4 বছর। ঠিক আছে, তো তোমরা যদি এটা কেউ না জেনে থাকো যে এমনি একটা আছে মানে এমনি সাধারণ সংখ্যা আছে, তার সঙ্গে যদি একটা ভগ্নাংশ যোগ করি তাহলে এরকম হয় না কি হয় না, তাহলে দেখে নাও। তাহলে তোমরা 1 + 1-এর 4, এটা যদি আমরা এমনি ভগ্নাংশের যোগ করি তাহলে লসাগু কত হয়, 4 হয়। তাহলে 4 একে 4 প্লাস এটা 1 আর 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, তাহলে দেখো 4 + 1 মানে কত, 5, 5/4, তো মিলেছে সেম, তার মানে এরকম করা যায়। ঠিক আছে, তো সময়ও পেয়ে গিয়েছি। এবারে আমাদের সুদটা বার করতে হবে। সুদ বার করবো, তারপরে তো আসলের সঙ্গে যোগ করে তারপর আমি অ্যান্সার বলতে পারবো সুদ আসলটা। তাহলে সুদটা কত হবে, I = P/100। তো পি এর মান কত ছিল, 960 টাকা, 960 টাকা। আর এর মান কত, আর এর মান 25, আমি 3টাকে নিচে লিখব। আচ্ছা, বছর সময়টা আমি 5টা উপরে আছে, 5টাকে উপরে রাখলাম আর নিচে লিখবো 4। তাহলে আগে তো 100 লিখবো কারণ নিচে যে 100 ছিল। এবারে এই 25-এর 3-এর 3 নিচে ছিল, মানে 3 হ্যাঁ হরে ছিল, তাহলে 3 হরে লিখলাম, আর এখানেও 4 হরে ছিল, 4 হরে লিখে দিলাম। ক্লিয়ার? এবারে কি করব দেখি। তো দেখো 25 4-এ 100 হয় জানো, আর কি 4 4-এ কত হয়, 4 4-এ 16, 16কে পুরোপুরি এটা দিয়ে কাটবো, 16 6 96 60, আর 3 20-তে 60, 20 5-এ 100 টাকা, আর কিছুই নিচে পড়ে নেই, তাহলে 100 টাকাই হয় সুদ। এবার আমাকে সুদ আসল বার করতে হবে। অতএব সুদ আসল বা সববৃদ্ধি মূল যেরকমভাবে তোমরা লিখতে পারো, তাহলে সববৃদ্ধি মূল সমান কত হবে, যত টাকা আসল ছিল মানে কত 960 টাকা আসল ছিল, তার সঙ্গে আমাকে আরও 100 টাকা বেশি দিতে হবে, তাহলে কত হয় 1060 টাকা। তাহলে আমার অ্যান্সার হবে কত, 1060 টাকা। অতএব বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল হবে 1060 টাকা। ক্লিয়ার? এবার আসছি 4, বলেছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তাহলে সবই তো এখানে দেওয়া আছে, এটা সুদের হার, এটা ধার নিয়েছে মানে কি এটা আসল, আর সময় দেওয়া আছে। তো 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে 2 বছর পরে সুদে আসল মানে সুদ আসলটা কত হবে এটাই বার করতে হবে। তাহলে প্রথমে এখান থেকে সুদ বার করবো, দেন আসলের সঙ্গে যোগ করে দিল, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4। আসল সমান 3200 টাকা।
সুদের হার %6। সুদের হার কত? 6%। আর সময় কত? সময় হচ্ছে 2 বছর। ঠিক আছে, অতএব সুদ কত হবে? P/100 টাকা। তাহলে পি এর মান কত? 3200, আর এর মান 6, টি এর মান 2/100। দুটো শূন্য কেটে গেল। তাহলে 6 দিয়ে 12 সঙ্গে 32 গুণ, 12 দিয়ে কত? 24-এর 4 হাতে নিল 2, 12 দিয়ে 36, 36 দিয়ে 38। তাহলে 384 টাকা হচ্ছে সুদের মান। এবার আমাকে বলতে সুদ আসল কত? তাহলে অতএব সুদ আসল সমান আসল যুক্ত সুদ পি যুক্ত আই। তো পি এর মান কত ছিল? 3200, এটার মান কত বেরোলো? 384, এত টাকা। তাহলে 84, 3 × 5, 3584 টাকা। এই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা লিখে দিই। 2 বছর পরে সুদে আসলে তাকে $3584 টাকা শোধ করতে হবে। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার, 3584 টাকা। এবার 5-এরটা বলেছে বার্ষিক এত পার্সেন্ট সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তাহলে এটা হচ্ছে আর সুদের হারের মানে সুদের হারের মান, আর এর মান। আচ্ছা, সময় বলে দেওয়া আছে যে এত বছর পরে তাকে করেছে। তো সুদ কত টাকা পেয়েছে? 840 টাকা পেয়েছে। ঠিক আছে, সুদ কত পেয়েছে? 840 টাকা। তাহলে আই এর মান জানি, সময় জানি, আর সুদের হার জানি। এবার আমাকে বলেছিল তাহলে কত টাকা জমা রেখেছিল, মানে আসলটা বার করতে হবে। দেখো এখানে দেখো জমা রাখার কথা বলেছে, তাহলে সেটাও একটা আসল। কিন্তু তাহলে সবসময় ধারটাই আসল হয় তা কিন্তু নয়। জমা কোনো যদি ব্যাংকে কেউ কিছু জমা রাখে তাহলে সেটাও কিন্তু আসল হবে। ঠিক আছে, তাহলে আমরা করি। তাহলে শোভা দেবী $5.25% সুদের হারে দু বছর পরে সুদ পান 840 টাকা। অতএব আর এর মান 5.25%, টি এর মান 2 বছর, আর সুদের মান 840 টাকা। তাহলে আই সমান কী ছিল? P/100। আমাকে কিসের মান বার করতে হবে? পি এর মান বার করতে হবে। তাহলে পিটাকে এদিকে রেখে বাকি যা আছে RT/100কে ওদিকে নিয়ে চলে যাব। তাহলে অর পি সমান, তাহলে 100 যদি নিচে থাকে ওপাশে গেলে কী হয়ে যাবে? 100 উপরে চলে যাবে। তাহলে 100I/, আর টি উপরে ছিল, এদিকে আসলে নিচে চলে আসবে। তাহলে 100 × আই এর মান 840 টাকা মানে সুদের মান, আর এর মান কত? 5.25। আচ্ছা, এটাকে ভগ্নাংশে পরিণত করবো। 5.25কে ভগ্নাংশে পরিণত করলে কি হয়? 5 + 25-এর 100 বলতে পারি। 25 4 100, তাহলে 5 + 1 4 মানে কি? 5 × 1 4 মানে কত? 5 4 20, 21-এর 4 বছর। ঠিক আছে, 21-এর 4 বছর। তাহলে 100I তো লিখে দিয়েছি, এবার 21-এর 4 লিখবো। তো 21-এর 4 দেখো এবারে কী হবে? তাহলে এবারে কি উপরে 21 হবে, নিচে 4 হবে না? এবারে কিন্তু আর নিচে আছে, তাহলে আর নিচে থাকা মানে কি এখানে 21 হবে, আর নিচে যে 4টা হবে সেটা পরের লাইনে উপরে উঠে মানে পরের লাইনে লবে চলে যায়। তাহলে এখানে 4 লিখে দেবো। আর টি এর মান কত? টি এর মান 2 বছর ছিল। ঠিক আছে, এবারে কি কাটাকাটি হয় দেখো, 21 4 84 হয়।
তাহলে 40, আর 2 তো 2 এ 4, তাহলে 40 কত 80, 80-র সঙ্গে 100 গুণ করলে হয় 8000। তাহলে আসলটার পরিমাণ কত? পি মানে তো আসল, আসল মানে যে টাকাটা ব্যাংকে রেখেছিল সেই টাকাটার মান কত? 8000 টাকা। তাহলে অতএব তিনি 8000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। ঠিক আছে, এবার আসছি 6। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। তাহলে সুদের হারটা বলে দেওয়া আছে, ধার নিয়েছে তো ধারটা কত সেটাই বার করতে হবে। আর বলে দিয়েছে প্রত্যেক মাসে তাকে 378 টাকা করে সুদ দিতে হয়। বেশ, তো প্রতি মাসের তাকে এত টাকা করে সুদ দিতে হয়, তাহলে আমার তো বছরে বার করতে হবে। তাহলে মানে টোটাল কত টাকা সুদ দিয়েছে এক বছরে, তো 378 × 12, তাহলে সুদের পরিমাণও জেনে যাচ্ছি। আর তোমার সুদের হার তো দেওয়া আছে, আর সময় তো এক বছরে বুঝতেই পারছি, তাহলে বছরটা সময়টা হবে 1। আর তিনি কত টাকা ধার নিয়েছেন, তাহলে আমার আসলটা আমি বার করে নেব 6-এর দাগ। তাহলে গৌতম 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছিল। প্রতি মাসে তাকে 378 টাকা করে সুদ দিতে হয়। অতএব 12 মাসে তাকে 378 × 12 এত টাকা সুদ দিতে হবে। তাহলে 12 8 কত? 96, 6 হাতে 9, 12 7 84, 84 9 93, হাতে 3, 12 3 36, সরি হাতে 9, 12 3 36, 36 আর 9 45, 4536 টাকা জমা দিতে হয় মানে হবে। তাহলে আমরা এটা কি সুদের মান পেয়ে যাচ্ছি, মানে আই এর মান পেয়ে গেছি 4536 টাকা। ঠিক আছে, এবারে কি পাবো, কী দেওয়া আছে, আর সুদের হার দেওয়া আছে। সুদের হার কত? 12%, আর সময় 1 বছর। তাহলে আমরা কি জানি সূত্র? আই সমান PR/100। আমাকে আবার পি এর মান বার করতে হবে। তাহলে কি বলেছিলাম? পি সমান এই 100টা উপরে উঠে যাবে আই এর সাথে, আর এখানে আর টি নিচে চলে আসবে। তাহলে 100 × 4536 বাই 12 × 1 মানে 12। তো দেখি 12 দিয়ে কাটাকাটি যায় কিনা। 12 3 36, 6 9, আচ্ছা 12 দিয়েই তো এখানে পুরোপুরি গিয়েছিল না, তো এটা পুরোপুরি চলে যাবে। তাহলে যত ছিল ততই হবে 378 অর্থাৎ কত টাকা? 37800 টাকা। তাহলে এত টাকা 37,800 টাকা, এত টাকা তাহলে কী হয়েছিল না, সে ধার নিয়েছিল 37,800 টাকা থেকে ধার নিয়েছিল। তাহলে অতএব কী নাম? গৌতম 37,800 টাকা ধার নিয়েছিল। আচ্ছা, এবার 7-এরটাই আসি। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। আচ্ছা, 6% সরল সুদের হার মানে বুঝতেই পারছি আর এর মানটা 6%। এবার বলছে কোনো টাকা মানে কি? আসলটার কথা বলা হচ্ছে। এটা কত বছরে দ্বিগুণ হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যায় মানে কি? কীভাবে দ্বিগুণ হয় না, যে টাকাটা কেউ ধার নিচ্ছে সেই টাকাটা একটা সময় পরে তো মেটাতে হয়, মেটানোর মানে সঙ্গে সঙ্গে কী দিতে হয়? সুদ দিতে হয়। তাহলে সেই টাকার সঙ্গে সুদ যোগ করে যে টাকাটা হয়, অর্থাৎ সুদ আসলটা বলেছে দ্বিগুণ হয়ে যাবে। কার দ্বিগুণ হয়ে যাবে না, যে টাকাটা আসলটা ছিল তার দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা
ওইভাবে বার করার চেষ্টা করি। তাহলে ধরি আসল সমান x টাকা, তাহলে আসলটা ধরলাম x টাকা। এবারে বলেছিল যে 6% সরল সুদের হারে এই টাকাটা কত বছরে দ্বিগুণ হয়ে যাবে। তো দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি, আমি বারংবার বলছি যে দ্বিগুণ হয়ে যাওয়া মানে সুদটা ওর সঙ্গে যোগ হয়ে যাওয়া। তাহলে সুদ আসল বা অ্যামাউন্ট এটার মান হয়ে যাবে কত, x ইন্টু 2 মানে 2x টাকা দ্বিগুণ হয়ে গেল। তাহলে সুদের মান কত, সুদের মান কি অ্যামাউন্ট থেকে আসল বিয়োগ করে পাই। তাহলে 2x মাইনাস x টাকা মানে x টাকা। এটা তো একদম সিম্পল ব্যাপার, এই টাকাটাই তো আসলের সঙ্গে যোগ হয়ে এটা হয়েছিল, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে এই টাকাটা পাবো ব্যাস। আর সুদের হার বলে দেওয়া ছিল কত, 6%। ঠিক আছে, তারপর হচ্ছে কত বছরে, মানে সময় বার করতে হবে। তাহলে আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা লিখি, I সমান PR/100। তো আমাকে টি বার করতে যাব, টি বার করতে হবে, তার মানে আবারও সেই রকম করে দেবো, 100 উপর চলে যাবে আয়ের সঙ্গে, আর PR এবারে নিচে চলে আসবে, PR নিচে চলে আসবে। তাহলে 100 ইন্টু I মানে কত, x টাকা, P মানেও x টাকা, আর R মানে 6। তাহলে x আর x তো কেটে গেল, 2 দিয়ে 50, 100 কাটবো 50 দিয়ে, আর 2 3 6, তাহলে 50/3 মানে 16 পূর্ণ 2-3 বছর। তাহলে 16 পূর্ণ 2-3 বছরে এই যে x টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, 16 পূর্ণ 2-3 বছরে x টাকাটা 6% হারে দ্বিগুণ হয়ে যাবে। অতএব 16 পূর্ণ 2-3 বছরে x লিখবো না, আর কী লিখবো, ওই টাকাটি বা কোনো টাকা 6% সুদের হারে দ্বিগুণ হয়ে যায়। এবার বলছে 8-এরটা, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পরে দেখলেন, এটা অন্য কিছু ছিল আর কি, যাই হোক, দেখলেন সরল সুদের পরিমাণ, আচ্ছা দেও মানে যে পরিমাণ, যে সুদটা সে করবে দিবে আর কি, পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। মানে যে পরিমাণ সরল সুদটা এই আসলের 3/8 অংশ হয়ে গেছে, তাহলে আসলকে যদি আমরা কিছুটা ধরে নিই, x ধরে নিই, তাহলে সুদের পরিমাণ কত হবে, 3x/8 হয়ে যাবে। তাহলে আসল পাচ্ছি, সুদ পাচ্ছি, সময়ও দেওয়া আছে 6 বছর পরে, তাহলে সুদের হার বার করতে পেরে যাব। করি তাহলে মান্নান মিয়া কি বলেছিল, যে টাকা ধার নিয়েছিলেন ধরি সেটি সমান x টাকা, ধরে নিলাম আসলটাকে, তাহলে এটা তো আসল, এটাকে P লিখলাম, বেশ। অতএব সুদ কত হবে, এর 3/8 মানে 3x/8 টাকা। তাহলে সুদ মানে কি I, ঠিক আছে, এইখানে লিখে দিলে হতো আইটা, যাই হোক। আর সময়টা তো জানি 6 বছর পরে, সময় হচ্ছে 6 বছর। তাহলে আমরা কি জানি সূত্রটা, I সমান PR/100। তো আমাকে এখানে কী বার করতে হবে, R বার করতে হবে। তাহলে R যদি বার করতে চাই কি হবে, R সমান 100 ইন্টু I/PT। তাহলে কত হবে, 100 ইন্টু I মানে কত ছিল, 3x, 8টার নিচে লিখে দেবো। আচ্ছা, P কত ছিল, P হচ্ছে x টাকা ছিল, P 6, আর এখানে 3x/8-এর 8টা লেখা হয়নি, 8টা এখানে লিখলাম। ঠিক আছে, তো x তো কেটে গেল, আর কি হবে, আর 4 2 8, 4 25
100, 3 2 এ 6, তাহলে 25/4, তাহলে কত হচ্ছে 25/4%, মানে 6.1/4%, 6.1/4%। ক্লিয়ার? 6.1/4% সরল সুদের হারে। তাহলে কী হয়েছিল যেন 6 বছর পরে ওই সুদের পরিমাণটা আসলে 3/1 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে অতএব সরল সুদের পরিমাণ, সুদের হারটা কত, বার্ষিক শতকরা সরল সুদের হার ছিল 6.1/4%। ঠিক আছে? এটা হচ্ছে 8 দাগের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটা অবধি রাখলাম। কোষে দেখি 2 এর 8 অবধি। পরের পার্টে হবে কি 9 থেকে 20 না, সরি, অতি সংক্ষিপ্ত আছে, 22 অবধি হবে। তো আজকে এতটা অবধি রাখলাম। আর আমার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং পরের পার্টগুলি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে তাহলে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা এসে ভিডিওটা দেখতে পাবে। ঠিক আছে? তো পুজো তো শুরু হয়ে গেছে, সকলে খুব আনন্দ করো সাবধানে, এবং সাথে সাথে যেহেতু পরীক্ষাও সামনে, তোমরা পড়াশোনাটাও ভালো করে চালিয়ে যাও। ঠিক আছে? তাহলে আজকে এখানেই আমি রাখলাম। সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।